জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 পাক প্রাথমিক পর্যায় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম 2022 বিস্তরণ শিক্ষক প্রশিক্ষণ। প্রিয় সহকর্মী বৃন্দ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নতুন কারিকুলামে শিক্ষার্থীরা নিজেই বইয়ের গল্পগুলো পড়বে এবং উত্তর বের করে নিবে। নতুন কারিকুলামে শিক্ষার্থীরা গল্পগুলো নিজেই পড়বে এবং সেখান থেকে উত্তর বের করবে। তো আজকে সময় স্বল্পতার জন্য আমি নিজেই পড়ে শোনাচ্ছি এবং তোমরা সবাই সহযোগিতা করবে। সহযোগিতা কিভাবে করবে? তোমরা আমার সাথে মনোযোগ সহকারে শুনবে। তো আমরা শুরু করতে পারি। পূর্ণ সহযোগিতা করা হয়। অনিতা একটি কলম কিনতে বাজারে গেল। তার সাথে আছে মাত্র 10 টাকা, কিন্তু কলমটির দাম 15 টাকা। দোকানদার অনিতার কাছ থেকে বাকির পরিমাণ হিসাবে 5 টাকা লেখেন। মনে রাখার জন্য তার হিসাবের খাতায় অনিতার নামের পাশে 5 টাকা লিখলেন। দোকানে এই সময় রাতুলও এসেছিল ওই কলমটি কিনতে। ওই কলমটি কলম ঠিক না, ওই একই রকম কলম কিনতে। সে কলমটি কেনার জন্য দোকানদারকে 20 টাকার একটি নোট দিল। খুচরা 5 টাকা না থাকায় রাতুলকে দোকানদার 5 টাকা পরে নিতে বললেন এবং মনে রাখার জন্য হিসাবের খাতায় রাতুলের নামের পাশে ও 5 টাকা লিখলেন। এই যে এরকম, এই যে উপরেরটা রাতুলের 5 টাকা, নিচেরটা অনিতার 5 টাকা। ঠিক আছে, অনিতার 5 টাকা। ঠিক আছে, তো এইভাবে আমরা এবার দেখি। কিন্তু এবারে একটা সমস্যা দেখা দিল। প্রথমবারে সমস্যা ছিল না যে অনিতার কাছে টাকা পাইবে, কিন্তু দ্বিতীয়বারে যখন রাতুলেরও ওই নামের পাশে 5 টাকা লেখছে, একই রকম দেখা যাচ্ছে, তাই না? দোকানদারের কিভাবে মনে থাকবে যে অনিতার কাছে তিনি 5 টাকা পাবেন আর রাতুলকে তার 5 টাকা দিতে হবে? তোমরা কি বলতে পারবে কিভাবে দোকানদার এই সমস্যার সমাধান করতে পারেন? কিভাবে দোকানদার এই সমস্যার সমাধান করতে পারেন দেখা যাক। এখানে রাতুল একটা পদ্ধতি বের করলো, সেটা হলো দেনা পাওনা শব্দ দুটি ব্যবহার করলে কেমন হয়। আর রাতুল এটা বলল, আর অনিতা বলল 2 রকম রং দিলে কিন্তু আলাদা করা যাবে। আচ্ছা, আপাতত আমরা আরো সামনে আর একটু পড়ি। হ্যাঁ, অনিতা ও রাতুল এরপর স্কুলে গিয়ে 1 গুটি 2 খেলোয়াড় নামের একটা খেলায় অংশ নিয়ে ঠিক একই রকম একটা সমস্যায় পড়ে। হ্যাঁ, চলো দেখি তারা সেই সমস্যার সমাধান কিভাবে খুঁজে পেল। 1 গুটি 2 খেলোয়াড় অনিতা ও রাতুল খেলার জন্য শুরুতে একটি A4 কাগজকে নিচের ছবির মতো করে বাস করে, তারপর কেটে 4টি কাগজের টিপস তৈরি করে নিচের মতো করে সংখ্যাগুলো লিখে নিল। এক গুটি 2 খেলোয়াড়, আমরা এই খেলাটা এখন খেলবো। খেলবো কি, এই খেলাটা যেভাবে খেলে আমরা এখানে একটু পড়বো। অনিতা রাতুল খেলার জন্য শুরুতে একটি A4 কাগজকে নিচের ছবির মতো করে বাস করে, তারপরে কেটে 4টি কাগজের টিপস তৈরি করে নিচের মতো করে সংখ্যাগুলো লিখল। A4 সাইজের কি করছে, তারপর 4টি কাগজের টিপস করে, অর্থাৎ এখানে 4টি বাস করছে। তাহলে কত হয়? 4 4 16। 4টি টিপস করছে, এই একটা টিপস, এই একটা টিপস, এই একটা টিপস, এই একটা টিপস। তাহলে এখানে কয়টা হলো? 32টা। 4টা 32টা গড় আছে। আবার এখান থেকে বলা যায় যে 32টা গড় কিভাবে, প্রথম বাজে এখানে 2টা পৃষ্ঠা হয়েছে, এটাকে আবার দ্বিতীয় ভাঁজ দিল। দ্বিতীয় ভাঁজ, এই যে দ্বিতীয় ভাঁজ, এখানে
দ্বিতীয় বাস দেওয়ার পরে এটা হলো 4টি গড় হলো। তারপর এটাকে তৃতীয় বাস দেওয়াতে 8টা গড় হলো এবং চতুর্থ বাস দেওয়াতে 16টি গড় হলো। এই 16টাকে আবার পঞ্চম বাস দেওয়াতে গড় হইলো কয়টা? 32টা। এখানে মোট 32টা গড় আছে, ঠিক আছে? এখানে মোট কয়টা গড় আছে? 32টা। 32টা কিভাবে? যেখানে 0 থেকে 15 পর্যন্ত হয় 16টা, আর 1 থেকে 16 পর্যন্ত হয় 16টা গড়। তাহলে 16 দুগুণে 32টা গড় অলরেডি আমরা পাইছি। তাহলে এইবার এরপর দুটি কাগজের টিপস নিয়ে পাশাপাশি নিচের মতো করে সাজিয়ে নিল। তো আমরা 0 থেকে 15 পর্যন্ত একটা, আবার 0 থেকে আবার 15 পর্যন্ত একটা ইয়া করলো, পাশাপাশি দুটি করলো। এবং খেলার জন্য একটি ছক্কা একটি গুটি প্রয়োজন হবে। তো একটা গুটি নেওয়া হলো আর একটা ছক্কা নিল। তো শুরুতে 8 লেখা গড়ের উপর ওই গুটিটা, এই গুটিটা এই যে 8 লেখা গড়ের উপরে রাখা হলো। এখন এরপর খেলার নিয়ম হলো লুডো খেলার মতোই, তবে দুটো পার্থক্য আছে। দুটো পার্থক্য কি? এখানে গুটি একটাই, এখানে কিন্তু গুটি একটা। কিন্তু আমরা অন্যান্য যখন লুডো খেলি তখন কিন্তু যার যার গুটি আলাদা থাকে এবং কালারের থাকে। তো এখানে এক কালারেই একটা গুটি আছে। এটার নিয়মটা কি? যে প্রথমে যে ছক্কাটি, 1 নম্বর নিয়ম হলো যে গুটি একটা, 2 নম্বর নিয়ম হলো প্রথমে যে ছক্কাটি নিক্ষেপ করবে তার জন্য গুটি যাবে ডান দিকে, আর দ্বিতীয় যে ছক্কাটি নিক্ষেপ করবে তার জন্য গুটি যাবে বাম দিকে। দুজনের ক্ষেত্রে নিক্ষেপ করা ছক্কায় যে সংখ্যাটি উঠবে তার গুটি তত গড় ডান দিকে অথবা বাম দিকে সরবে, ঠিক আছে? বাম দিকে সরবে। এরপর আবার প্রথম জন ছক্কা নিক্ষেপ করবে এবং খেলা চলতে থাকবে। প্রথম জন যদি 15তে পৌঁছতে পারে, প্রথম জন যদি 15 থেকে পৌঁছতে পারে, এখান থেকে যদি 15তে পৌঁছতে পারে তাহলে সে বিজয়ী হবে। আর দ্বিতীয় জন যদি এখান থেকে এই 0তে পৌঁছতে পারে, হ্যাঁ, তাহলে সে বিজয়ী হবে। তো অনিতা প্রথমে ছক্কা নিক্ষেপ করলো এবং তারপর রাতুল। এখানে এই খেলায় অনিতা আগে নিক্ষেপ করলো আর রাতুল করলো পরে। তারপরে আবার অনিতা, এভাবেই খেলা চলতে থাকলো। তো খেলার এক পর্যায়ে গুটির অবস্থান 4-এ আসলো, মানে 4-এ আসলো। তো এই অবস্থায় রাতুলের নিক্ষেপ করা ছক্কায় আসছে 5। এবার রাতুল গুটিটা নিয়ে কোথায় যাবে? তো বলতো। তো শূন্য চিহ্নের বামে তো আর কোনো গড় নেই, শূন্য চিহ্নের বামে কিন্তু আর, এই শূন্যের বামে কিন্তু আর গড় নেই। তো রাতুলের ছক্কায় 5 উঠেছে, সে গুটি নিয়ে কোন ঘরে যাবে? তো 4 থেকে 5 ঘর বাম দিকে যেতে হলে অবশ্যই 0 অতিক্রম করে যেতে হবে। তার মানে আমি জিতে গেছি। খেলার নিয়মে তুমি 0তে গেলে জিতবে, তোমার গুটি তো 0তে যায় নাই, তাই তুমি জিতবে না, খেলা চলবে। তো এখানে খেলার নিয়মে 0তে গেলে সে কি হবে? জিতবে। কিন্তু খেলার নিয়মে 0তে যায় না, খেলার নিয়মে তুমি 0তে গেলে জিতবে, তোমার গুটি 0তে যায় না, তাই তুমি জিতবে না, খেলা চলবে। তো কিন্তু খেলাটা চলবে কিভাবে? 0-এর বামে তো কোনো সংখ্যা নাই। তখন অনিতা রাতুল একটা বুদ্ধি বের করলো। বাকি দুটো কাগজের স্ট্রিপস নিয়ে সেগুলোকে 0-এর বামে স্থাপন করলো। এবার রাতুলের ছক্কায় 5 উঠার পর 0-এর বামে আরো 1 ঘর গিয়ে গুটি রাখতে হলো। অর্থাৎ এই 4 থেকে এই 1-এ আসলো, 1 2 3 4 এই 5, ঠিক আছে? যেহেতু ছক্কায় 5 উঠছিল। তো এইভাবে কিন্তু দেখা যাচ্ছে 0-এর ডানে এবং বামে একই সংখ্যা 2 বার করে আছে। তাই আলাদা করার জন্য তারা 0-এর ভাবে সংখ্যাগুলোকে সবুজ রং করলো। এরপর তারা আবার নতুন করে খেলা শুরু করলো আর খেলার নিয়ম একটু বদলে দিল। খেলার শুরুতে এবার গুটি থাকবে 0-এর ঘরে। তো খেলার শুরুতে 0-এর ঘরে এই যে এখানে গুটিটা এবার রাখলো, এখানে গুটিটা রাখলো। খেলার শুরুতে এবার গুটি থাকবে 0-এর ঘরে।
এবং বিজয়ী হওয়ার নিয়ম প্রথম জনের জন্য একই থাকবে, অর্থাৎ 8-তে পৌঁছতে পারলে, হ্যাঁ, প্রথম বিজয়ী হওয়ার নিয়ম প্রথম জনের জন্য একই থাকবে, অর্থাৎ 8-এ পৌঁছতে পারলেই সে বিজয়ী হবে। তবে দ্বিতীয় জনের জন্য নতুন নিয়ম হবে, দ্বিতীয় জন যদি শূন্যের বামের দিকে 8-এ অর্থাৎ সবুজ রঙের 8-এ পৌঁছতে পারে তবে সে বিজয়ী হবে। তো এরপর একদিন খেলার সময় তারা সবুজ রং খুঁজে না পেয়ে আরো সহজ কোনো উপায়, এই যে এখানে নতুন যেটা নিয়ম আসছে, এখানে নতুন কিছু চিন্তা ভাবনা শুরু করছে তারা, যে এরপর একদিন খেলার সময় তারা কি সবুজ রংটাই আর পাচ্ছে না, সবুজ রংটা খুঁজে পাচ্ছে না, বা চিন্তা করলো যে আমরা এই রং আর ব্যবহার করব না, অন্য কোনো উপায় ব্যবহার করব। তো কি করলো, সে কোনো উপায় না পেয়ে শূন্যর বাম দিকের সংখ্যাগুলোকে আলাদা করে চিহ্নিত করা যায় কিনা তারা ভাবা শুরু করলো। অবশেষে তারা একমত হলো যে যে সংখ্যাগুলোর আগের চিহ্ন, সংখ্যাগুলোর আগে বিয়োগ চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন বসাবে, তারা বসাবে বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন বসিয়ে দেওয়া হবে। তো এই সংখ্যাগুলো শূন্যর বাম দিকে, তাই শূন্যর চেয়ে ছোট, আর সংখ্যাগুলোকে আমরা ঋণাত্মক সংখ্যা, নেগেটিভ নাম্বার বলি, নেগেটিভ নাম্বার বলি। তো এই যে এখানে আমরা যে শূন্যর যে বামে 8 পর্যন্ত আমরা লিখছিলাম, এখানে প্রত্যেকটা সংখ্যা বাম পাশে আমরা একটা করে ঋণাত্মক চিহ্ন অর্থাৎ বিয়োগ চিহ্ন বসিয়ে দিয়েছি। তো এই হলো যে মোটামুটি আমরা যে পূর্ণ সংখ্যার যে একটা সেট, সেটা হলো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে কি বলে, পূর্ণ সংখ্যা বলে। তো এই আমরা এখানে একটা মোটামুটি ধারণায় বুঝতে পারলাম যে ঋণাত্মক সংখ্যা আর ধনাত্মক সংখ্যা কি, আর শূন্যটা কি আছে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।